তবে একটু এই বইটা একটু ক্রিটিক্যালি ডিজাইনড করা। বইটা অন্যান্য বইয়ের মতো এতটা ইন্ডিয়ান রাইটারের বই তো। তো ছোট গ্রাফ যেগুলো আছে সেগুলো তারপর হচ্ছে আ ছোট পয়েন্ট আকারে যে সব ইনফরমেশন আছে এগুলো একটু ভালো করে দেখো। থিওরিটিক্যাল আসবে? হুম, থিওরিটিক্যালি আসবে। থিওরি থিওরি, গ্রাফস এগুলা আরকি। সো যে ৩ টা চ্যাপ্টার পড়াইছে ওগুলো একটু ভালো মতো দেখলে পারবে। ৩ নাম্বার চ্যাপ্টার আছে। তবে বইয়ের ছোট কেস গুলা একটু দেখবা। ছোট যে কেস গুলো আছে ওগুলো একটু কেস তো আসলে মুখস্থ করার কিছু নাই। কেস তো তুমি একবার পড়লেই ম্যাম থিওরিটিক্যাল বলতে কি আমাদের যেমন জানি আগের কোর্স গুলাতে ছিল সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন ছিল, ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো ছিল ওইরকম থাকবে? তোমার হচ্ছে কোন কোর্সে ছিল এরকম কোয়েশ্চেন? সিচুয়েশনাল কোয়েশ্চেন কোনটা? এখানে এতটাও ক্রিয়েটিভ আসবে না। ধরো তোমাকে একটা সিনারিও দেওয়া হলো, সেই সিনারিওর উপর বেসিস করে বলা হলো যে আ টাইপস নলেজের আমরা যে নলেজের যে টাইপস পড়েছি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যেমন শ্যালো নলেজ, ডিপ নলেজ, ট্যাসিট নলেজ, তারপর হচ্ছে এক্সপ্লিসিট নলেজ এই টাইপের আরকি। ম্যাম আগে যে বলা হয়েছিল ফিল ইন দ্য গ্যাপস দেওয়ার কথা ওটা কি আসবে? চেঞ্জ করেছি না, আসবে না। তোমাদের এই সেম জিনিস আসলে এখানে একদম ফ্যাকচুয়াল না। ফ্যাকচুয়াল হলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা বইটার প্রবলেম হচ্ছে একটা, তোর নলেজ ম্যানেজমেন্টকে একেক জায়গায় একেকভাবে ডিফাইন করেছে। ফর এক্সাম্পল সো এই টাইপের কোয়েশ্চেন এই টাইপের কনটেক্সটে গ্যাপ দিতে গেলে কোয়েশ্চেন অ্যান্সারিং নিয়ে একটু প্রবলেম হয়ে যাবে স্টুডেন্টদের। যে কারণে আমি এটা বাদ দিয়ে পরে অল্টারনেটিভ প্ল্যানিং করেছি আরকি। ম্যাম অপশন থাকবে? না, আমি মিডের কোয়েশ্চেন অপশন দেইনি। তোমাদের সাথে বোধহয় আমার ২ টা কোর্স ছিল। হ্যাঁ? অপশন থাকবে না। চ্যাপ্টার কম, অপশন থাকবে না। এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনই হবে। খুব একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন না। তো অপশন থাকার পসিবিলিটি নাই আরকি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ফিজিবিলিটি দেখছিলাম মূলত হচ্ছে আম কেএম লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা। সো এটার বিভিন্ন স্টেপস গুলোই আমরা আসলে দেখছিলাম। ইম্পোর্টেন্স অফ ইউজার সাপোর্ট, তারপর হচ্ছে এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। রোল অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং আ যেমন এই আমরা যখন এইটুক পর্যন্ত বোধহয় দেখেছি সম্ভবত। এই গ্রাফটা ও আই হোপ যে আমরা কভার করি নাই। সো আ স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর্গানাইজেশনের সকল ধরনের সিস্টেম বিল্ডিং এর ক্ষেত্রে এটাকে অ্যালাইন করতে হয়। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজির সাথে। যেমন এখানে দেখো স্ট্র্যাটেজি এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমাদেরকে কি করছে? আ ইমপ্যাক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে টু রেকটিফাই অথবা ফ্রম দ্য স্ক্র্যাচ অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক প্ল্যান কিন্তু অলরেডি আছে। যদি সেটা খুবই ভেরি নিউ কোম্পানি না হয়, এটাকে আমরা কন্টিনিউয়াসলি কি করি? চেঞ্জ করি বেসড অন দ্য এনভায়রনমেন্টাল স্ক্যানিং। দেন এটার উপর বেসিস করেই স্ট্র্যাটেজি প্ল্যানিং এর উপর বেসিস করে আমরা কেএম স্ট্র্যাটেজি ডেভেলপ করি। ফর এক্সাম্পল কোন কোম্পানি যদি তার স্ট্র্যাটেজি সেট করে যে তারা খুবই কোর আ ইনোভেশনস গুলোকে কনজিউমার এর কাছে নিয়ে আসবে। বা তাদের প্রোডাক্টই হচ্ছে ডিফারেন্সিয়েশন বেসিসে। ডিফারেন্সিয়েশন যারা করে দেখবা যে তারা কন্টিনিউয়াসলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে থাকে। যেমন অ্যাপল স্টোর ওরা কি কন্টিনিউয়াসলি কিন্তু এদের মেইন অপারেশনাল কস্ট এর সিগনিফিক্যান্ট পোরশন দে স্পেন্ড ফর দি নলেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কারণ তারা ইনোভেশনে সবচেয়ে বেশি এমফাসাইজ করে। সেম কেস এখানেও দ্য স্ট্র্যাটেজি প্ল্যান উইল ড্রাইভ দ্য কেএম স্ট্র্যাটেজি। আমাদেরকে এটাকে
ড্রাইভ করবে। অ্যান্ড এই যে আমাদের এক্সিস্টিং যে কেএম টেকনোলজি আছে, আমার এক্সিস্টিং রাতারাতি আমরা আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না, আইটি স্টাফের নলেজ চেঞ্জ করতে পারবো না, রিপ্লেস করতে পারবো না। দ্যাটস ওয়াই দ্য নলেজ দে হ্যাভ এটা আমাদেরকে অ্যানেবল করবে টু অ্যাচিভ দ্য কেএম স্ট্র্যাটেজি। ইভেন ডিরেক্টলি আমরা এনভায়রনমেন্টাল এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কোনো ইনফ্লুয়েন্স না পেলেও এটার একটা ইনপুটস আমাদের উপর থেকে যায়, ইনপুট পড়বে, এবং সেটা আমাদের নলেজ ম্যানেজমেন্ট, যেমন এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে আমাদের যে স্টাফরা দে আর কামিং ফ্রম দি এক্সটার্নাল লেবার মার্কেট, তাহলে এটাও তো এটার একটা পোর্শন, এটার একটা অংশ। ইভেন গভর্নমেন্ট যখন কোনো নতুন রেগুলেশনস ক্রিয়েট করে রিগার্ডিং দ্য টেকনোলজিক্যাল ইনোভেশনস, এটাও কিন্তু আমাদের কেএম টেকনোলজিকে এম্পাসাইজ করছে বা ইম্প্যাক্ট করছে। And finally, our knowledge management technology will help us to achieve the strategic plans of the company. এটার অ্যাচিভ করা একটা এনাবেলার হিসেবেও কাজ করে থাকে। যতদূর মনে পড়ে কেএম টিমটা আমরা দেখেছিলাম, ফর্মিং দ্য কেএম টিম, নলেজ ম্যানেজমেন্ট টিম ফর্ম করার ক্ষেত্রে তোমাদের কেস, যেটা ব্যাংকরের একটা কেস আছে, এখানেও দেখবা যে সিচুয়েশনটা এরকম যে যখন আমরা সকল ডিপার্টমেন্ট থেকে পিপল নেই, স্ট্যান্ডার্ড সাইজ শুড বি দ্য whole team should have the representative from all departments, তাহলে তাদের মধ্যে একটা ওনারশিপ ক্রিয়েট হয়। সো রিকমেন্ডেড সাইজ হচ্ছে 4 থেকে 20 স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। এক্ষেত্রে যত বড় হবে টিম, খুব বেশি কমপ্লেক্স হবে, সেই সাথে সাথে ডিফারেন্ট পিপলস এর ডিফারেন্ট পার্সপেক্টিভ এবং এক্সপার্টসও আসবে, এটা একটা সুবিধা। এবং টিম মেম্বার সিলেকশনের সময় অবশ্যই খেয়াল করতে হবে আমরা যাদেরকে সিলেক্ট করছি তাদের মধ্যে মোটিভেশনাল স্পিরিটটা আছে কিনা, তাদের মধ্যে লিডারশিপ স্কিলস আছে কিনা, ওয়েদার দে আর এক্সপার্ট অর নট, কারণ এক্সপার্ট পিপল থাকাটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা যে নলেজ ক্যাপচার করতে যাব সেখানে গিয়ে আমরা প্রপার নলেজ পাবো না। সো উইদাউট নলেজ উই ক্যানট আলটিমেটলি ডেভেলপ দ্য নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস। অ্যান্ড নলেজ ক্যাপচারের ক্ষেত্রে আমরা এটা একটু দেখি যে নলেজ ক্যাপচার করছি আমরা বিভিন্ন সোর্সেস থেকে। সোর্সটা হতে পারে ট্যাসিট সোর্স, হতে পারে এক্সপ্লিসিট সোর্স। এক্সপ্লিসিট সোর্স হলে সেই ক্ষেত্রে আমরা নলেজটা বিভিন্ন ডকুমেন্টস, অলরেডি সেকেন্ডারি ডেটা আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে, এগুলোর মধ্যে রিসাইড করা আছে, সেখান থেকে আমাদেরকে এটাকে ফাইন্ড আউট করে এক জায়গায় একটা নলেজ বেজ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমরা যখন কেএম সিস্টেম ডেভেলপ করতে যাব, বেসিক ডেটা কালেকশনের সময় আমাদেরকে এক্সপার্ট পিপলদের হ্যালো, আমি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আমরা আবার একটু স্ক্রিনটা আমি আরেকবার শেয়ার দেই। আচ্ছা, যেটা বলছিলাম যে ট্যাসিট নলেজ ক্যাপচার করা এবং এক্সপ্লিসিট নলেজ ক্যাপচার করা। সো এই নলেজ ক্যাপচারিংটা সাকসেসফুল হবে ইফ উই হ্যাভ দ্যাট টিম। টিমের কম্বিনেশন যত ভালো হবে তত ভালোভাবে আমরা নলেজ ক্যাপচার করতে পারবো। অ্যান্ড এই যে স্পেশালাইজ টিম, দে উইল ক্যাপচার দ্য নলেজ, এবং সেটার উপর বেসিস করে তারা আউটকাম অ্যাচিভ করতে পেরেছে কি পেরে নাই সেটা জাজ করবে। ফাইনালি এটার একটা অ্যালাইনমেন্ট হয়, evaluate the relationship between action and outcome, আমরা যেই পারপাসে নলেজটাকে অ্যাচিভ করেছি সে পারপাসটা অ্যাচিভ হয়েছে কিনা এটা দেখা। এন্ড যদি এটা সাকসেসফুল হয়, এটা যদি পজিটিভ রেজাল্ট আসে, আমরা সেই নলেজটাকে ট্রান্সফার করার জন্য বিভিন্ন মেথড খুঁজি। সো নলেজ ট্রান্সফারিং এর মেথডের উপর আলাদা একটা চ্যাপ্টারও আছে। একটা মেথড হতে পারে ফর এক্সাম্পল ট্রেনিং, কিভাবে আমরা নলেজটা ট্রান্সফার করব, ম্যানুয়াল শেয়ারিং, কোনো অ্যাপ্লিকেশন সিস্টেমস এর ক্ষেত্রে ম্যানুয়াল শেয়ারিং। তো এখানে নলেজ ডেভেলপারের রোলটা খুবই সিগনিফিক্যান্ট। সে ডিসাইড করে যে এই টিম কম্বিনেশনসটা কি হবে, দেন ইভালুয়েট করবে, অ্যান্ড ফাইনালি নলেজ ট্রান্সফার
মেথডস গুলো সিলেক্ট করবে, অ্যান্ড ফাইনালি যে নলেজটাকে আমাদের অর্গানাইজেশনাল যে নলেজ বেস বা রিপোজিটরিতে স্টোর করবে, অ্যান্ড দ্যাট রিপোজিটরি কন্টিনিউয়াসলি উইল বি ইউজড বাই আদার্স ইন দ্য অর্গানাইজেশনস। এবং ইউজ করতে গিয়ে আমরা যখন এটা কন্টিনিউয়াসলি ইউজ করব, আমাদের কিছু ফিডব্যাক থাকবে অ্যাজ এ ইউজার। আমরা যে ফিডব্যাকস গুলো দিব সেগুলো আবার টিমের কাছে যাবে, টিম সেটাকে আবার রেকটিফাই করবে, কন্টিনিউয়াসলি এটাকে ইটারেট করতে থাকে। এটা অলরেডি নলেজ ক্যাপচারিং এর ক্ষেত্রে বিভিন্ন স্টেপস গুলোর ভূমিকা কি বলেছে, এটা অলরেডি আমরা স্টেপস গুলো যেহেতু দেখেছি, এখানে আমি আর এটা ডিসক্রাইব করছি না, এটা তোমরা একটু দেখে নিবা। দেন আসছি রোল অফ ফটোটাইপিং। এই যে নলেজ ক্যাপচার করেছি, যেটুকু নলেজ আমরা পেয়েছি সেটুকু নলেজ দিয়ে আমরা একটা ভেরি ইনিশিয়াল বা ডেভেলপমেন্টাল ফেজ আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস এর ক্রিয়েট করে ফেলি। এই যে এইটুকু অংশ যদি আমরা একটু দেখি যে কেন আসলে আমরা র্যাপিড প্রোটোটাইপিং করি। এট এ টাইম তুমি যখন কারো কাছ থেকে ট্যাসিট নলেজ কালেক্ট করতে যাবা, গল্পের ক্ষেত্রে খেয়াল করো, অথবা হচ্ছে কারো কাছ থেকে যখন আমরা কিছু শিখতে যাই, সে কিন্তু একসাথে সবকিছু তোমাকে ডেলিভার করতে পারে না, বলে যে আজকে এইটুকু পর্যন্তই থাক, কারণ তাকেও তো এটা রিকল করে করে আলটিমেটলি শেয়ার করতে হচ্ছে, ট্রান্সফার করতে হচ্ছে। সো এই জন্য একবারে আমরা যদি মনে করি আমরা ফুল প্রুফ একটা সিস্টেম ডেভেলপ করবো, ইটস নট পসিবল, বরঞ্চ এটা একটা লেন্দি প্রসেস। সো আমরা যেটা করি, একদম ইনিশিয়ালি একটা ওয়ার্কিং ভার্সন ক্রিয়েট করি, হুইচ ইজ কল্ড দ্য প্রোটোটাইপ, অ্যান্ড এই প্রোটোটাইপটাকে কন্টিনিউয়াসলি আমরা ইটারেটিভ ওয়েতে এটাকে ইনক্রিজ করতে থাকি, এনরিচ করতে থাকি, মডিফাই করতে থাকি। সো এটা কন্টিনিউয়াসলি এটাকে মডিফাই করবো, এটাতে আরো অ্যাড করবো, সংযোজন করবো, বিয়োজন করবো, অ্যান্ড আনটিল কতক্ষণ ধরে করতে থাকবো, একটা কোয়েশ্চেন থাকে না, আনটিল এই যেখানে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্স একটু পড়ে দেখো, এক্সপার্ট যতক্ষণ না বলবে দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ অ্যাবাউট রাইট, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইন দিস টাইম। যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট সন্তুষ্ট না হচ্ছে, এক্সপার্ট বলছে না আই এম ডান, ইউ হ্যাভ ডান, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোটোটাইপটাকে ইনক্রিজ করতে পারি, এনরিচ করতে পারি। আচ্ছা, প্রোটোটাইপের বেনিফিট এটা তোমরা এমআইএস কোর্সে পড়ে আসার কথা, তারপর আমি একটু জাস্ট একটা দুইটা পয়েন্টস আমি ইটারেট করবো। সেটা হচ্ছে এটা সুবিধা হচ্ছে তুমি ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন একটা ওয়ার্কিং ভার্সন দিয়ে স্টার্ট করছো, এই যে তোর জোর করে একটা সিস্টেম ডেভেলপ করতে করতে একটা টাইমে গিয়ে এটার মধ্যে ইচ্ছার বা স্পৃহার ভাটা পড়ে, তখন কিন্তু এটা স্টপ হয়ে যায়। বাট ওয়ার্কিং ভার্সন ক্রিয়েট করে ফেললে, প্রথমেই র্যাপিড প্রোটোটাইপ ক্রিয়েট করলে এই ভাটাটা পড়ে না, তুমি সাথে সাথে তোমার ইউজারকে একটা সিস্টেম দিয়ে দিতে পারছো, মিনিমাম কাজ করে বাট স্টিল ইটস ওয়ার্কিং। সো মিস্টেক গুলো তুমি একদম ফুল প্রুফ একটা সিস্টেম করে ফেললে, মিস্টেক হলে সেটাকে তোমার আবার ফান্ডামেন্টালি চেঞ্জ করতে হয়। বাট আমরা এখানে যেটা করি, একটু অ্যাড করি, একটু মডিফাই করি, আবার ঠিক করি, এভাবে করে করে আমরা ডেলিভার করতে থাকি। সো মিস্টেক গুলোকে কারেক্ট করাটা খুব একটা কস্টলি হয় না, এটা আরেকটা সুবিধা। অ্যান্ড আরেকটা সবচেয়ে বড় ইস্যু যেটা নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলে এক্সপার্ট নলেজ বা ট্যানজিবল নলেজের ক্ষেত্রে, আসলে ট্যানজিবল না, ইনট্যানজিবল নলেজের ক্ষেত্রে আসলে তোমার একবারে তুমি ফুল প্রুফ একটা সিস্টেম ডেভেলপ করতে পারবে না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট লিমিটেশনস। সো এই লিমিটেশনসটাকে অ্যাকসেপ্ট করে আমাদের আসলে এখানে প্রোটোটাইপ ইউজ করা একটা বেনিফিশিয়াল সিচুয়েশন আমাদের জন্য ক্রিয়েট করে। আচ্ছা, দেন আসি এক্সপার্ট সিলেকশন। যখন আমরা কেএম সিস্টেমস এর জন্য এক্সপার্ট সিলেক্ট করব, তখন আমাদের কিছু কোয়েশ্চেন্স, এই যে কেসের উপর বেসিস করে কিছু কোয়েশ্চেন এখানে দিয়েছে। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে ব্যাংকরের ব্যাংকিং অডিটিং সিস্টেমস যা তারা যে ডেভেলপ করছে, সেটার উপর বেসিস করে তারা এক্সপার্ট সিলেকশনের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন্স তারা ফেস করে। সো এই কোয়েশ্চেন্স গুলো এখানে দেওয়া আছে। তবে যখনই আমরা নলেজ ম্যানেজমেন্টের এক্সপার্ট কালেক্ট করব, তখন আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, দুটো ইস্যু। একটা ইস্যু হচ্ছে whether the person has the experience, at least 10 years of experience, সেই ডোমেইনে তার একটা লং টার্ম এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ওই ব্যক্তি ওই ডোমেইনের জন্য পারফেক্ট কিনা এবং সে কমিউনিকেট করতে চায় কিনা। কিছু পিপল আছে যে অনেক জানে বাট দে ডোন্ট ওয়ান্ট টু ডেলিভার, এটা একটা বড় লিমিটেশনস। সে ডেলিভারও করতে চায় না, সে ডেলিভার করতেও পারে না, দুটো ইস্যু। একটা হচ্ছে সে উইলিংলি চায় না, আর কিছু পিপল আছে পারে না। তাহলে অনেক কিছু জানে না, অনেক কিছু জানে কিন্তু সে ডেলিভার করতে চাচ্ছে না, তাহলে তার নলেজটা আসলে ট্রান্সফার হবে না। অ্যানাদার ইস্যু হচ্ছে সে অনেক কিছু জানে, সে ডেলিভার করতেও পারে বাট সে ডেলিভার
করতে চায় কিন্তু করতে পারে না, তাহলে এই ক্ষেত্রেও লার্নিং বা নলেজ শেয়ারিংটা ইফেক্টিভ হবে না। সো ইস্যুস গুলো মাথায় রেখে আমরা নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট সিলেক্ট করব। যেমন এখানে একটা এক্সাম্পল বলেছে, কোয়েশ্চেন বলেছে, দেখো, হাউ ইজ দ্য নলেজ ডেভেলপার টু নো হোয়াট ইজ নট উইদিন দ্য এক্সপার্টস এরিয়া অফ এক্সপার্টাইজ। তাহলে সে নলেজ ডেভেলপারের এখানে একটা সিগনিফিক্যান্ট রোল আছে, তাকে এই যাচাই বাছাই ইভালুয়েশন অ্যাসেসমেন্ট করতে হয়। তাহলে সে কিভাবে জানবে? সে জানবে আসলে ওই ব্যক্তি ওই সেক্টরে লং টার্ম ধরে কাজ করছে কিনা, তার সাকসেস রেটস। যেমন একজন সার্জন সিলেক্ট করার সময় আমরা কি দেখি, সে কতটা সাকসেসফুল সার্জারি করতে পেরেছে। এটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া বা আমাদের একটা কি বলে, এটা হচ্ছে যে সিলেকশন মেট্রিক্স হতে পারে। কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার আসি নলেজ ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট। না, এটা নলেজ ডেভেলপার ট্রেডিশনাল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট এবং নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, দুটোর মধ্যে আমরা ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? সেটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুরো সিস্টেমটাকে গভর্ন করা থেকে শুরু করে নলেজ, এখানে যে একটা প্রবলেম, সেই প্রবলেমের জন্য একটা সলিউশন দরকার হতে পারে, সেই সলিউশনটা কি হতে পারে, এগুলো সবকিছু একজন নলেজ ডেভেলপার ঠিক করে। কিন্তু অন্য ক্ষেত্রে এই যে ট্রেডিশনাল সিস্টেমস এর ক্ষেত্রে ইউজার আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয়, ইউজার বুঝতে পারে যে দেয়ার ইজ আ প্রবলেম। এখন এখানে নলেজ ডেভেলপারেরই প্রবলেম ফাইন্ড আউট করতে হচ্ছে, সেই সলিউশন দিবে। কিন্তু আহ, সব যখন একই ব্যক্তি করে, কিছু লিমিটেশনস থেকে যায়। আমি আমার নিজের ভুল দেখবো না, খুবই স্বাভাবিক। সো এই ইস্যুস গুলো থাকবে। স্টিল লুক এট দ্য ফিগার, এটা আমরা দেখি যে নলেজ ডেভেলপার আসলে কিভাবে একটা সেন্ট্রাল রোল প্লে করে। নলেজ ডেভেলপার কন্টিনিউয়াসলি ইন্টারেক্ট উইথ দ্য নলেজ বেস, যেটা নলেজ ম্যানেজমেন্টের মেইন ডেটাবেস, অ্যান্ড নোয়ার হু হ্যাভ দ্য নলেজ, দ্যাট মিনস দ্য এক্সপার্টস, যাদের সাথে সে কাজ করবে, যাদের কাছে সে নলেজ ক্যাপচার করবে। নলেজ ওয়ার্কার, যারা নলেজ ম্যানেজমেন্টের এই বেসটাকে রেডি করবে, দে আর দ্য নলেজ ওয়ার্কার, ক্লারিক্যাল ওয়ার্কারের মতোই। অ্যান্ড চ্যাম্পিয়ন মিনস এই সিস্টেমটাকে কোনো না কোনো টপ লেভেলের পিপলকে ওন করতে হবে, সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ এটা প্রপারলি কাজ করবে না। সো এই জিনিসগুলো সবকিছুকেই কোঅর্ডিনেট করতে হচ্ছে নলেজ ডেভেলপারের। যেমন সে কি করছে, চ্যাম্পিয়নদেরকে প্রোগ্রেস রিপোর্ট দিচ্ছে, টপ ম্যানেজারকে ডেমো প্রোভাইড করছে, সে বিনিময়ে তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে, আদারওয়াইজ ইটস নট পসিবল ফর দ্য পারসন। এবং সে যারা জানে তাদের কাছ থেকে নলেজ গ্যাদার করছে, দেন নলেজ বেস যে নলেজ গুলো পাচ্ছে সেগুলোকে রুলস সেট করে দিচ্ছে, সেগুলোকে টেস্ট করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নলেজ ডেভেলপার আসলে একটা সেন্ট্রাল রোল প্লে করছে। সে একটা ব্যাকবোন, সেন্ট্রাল ব্যাকবোনের মতো কাজ করছে, সেই সবকিছু আলটিমেটলি ম্যানেজ করছে। আচ্ছা, এইবার আমরা আসি যে ট্রেডিশনাল সিস্টেমসে যেমন আমাদেরকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করতে হয় মডেল, এখানেও আমাদেরকে নলেজ ম্যানেজমেন্টের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। এই ব্লুপ্রিন্টটা একটু আমরা এখান থেকে দেখি। ব্লুপ্রিন্ট তৈরি করার সময় আমাদের কিছু কি লেয়ার্স চিন্তা করতে হয়। এই লেয়ার্সটা অনেকটা টিসিপি/আইপি মডেল মনে আছে তোমাদের? ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল এন্ড ইন্টারনেট প্রোটোকল মনে আছে? এটা অনেকটা টিসিপি, হ্যাঁ, এটা অনেকটা টিসিপি/আইপি মডেলের মতো, যে দ্য বেসিক ইন্টারফেস একদম ভেরি বিগিনিং, যে স্ক্র্যাচ লেভেল থেকে, সেটা হচ্ছে রিপোজিটরিজ। উই অলরেডি হ্যাভ সাম ডকুমেন্টস, আদার ফাইলস, ডেটাবেসেস, ডেটা ওয়্যারহাউসেস, যেটা সাথে কিছু ক্যাবলস, ফিজিক্যাল ওয়্যারস কানেক্টেড আছে, কারণ এগুলো আলটিমেটলি কেউ না কেউ শেয়ার করছে, ইউজ করছে। অ্যান্ড সেটার সাথে ট্রান্সমিশন প্রোটোকল, দ্যাট মিনস ট্রান্সপোর্ট অর ইন্টারনেট লেয়ার। তো ট্রান্সমিশন প্রোটোকল হতে পারে, ইন্টারনেট প্রোটোকল হতে পারে, ইমেইল এক্সচেঞ্জের জন্য এসএমটিপি প্রোটোকল হতে পারে, এই ধরনের প্রোটোকল থাকবে। সো এই প্রোটোকলের উপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে অ্যাকচুয়ালি আমরা সিস্টেমসটাকে ইউজ করি। যেমন এই ক্ষেত্রে হতে পারে এটা, ধরো আমরা যে প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি, সেরকম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা থ্রুতে আমি এটা রেডি করব, যে সিস্টেম কমিউনিকেট করবে সেই ডকুমেন্টসটা যেটা রেডি করছে। অ্যান্ড তার আগে থাকে বা তার সাথে ডিরেক্ট কানেকশনস থাকে কোলাবোরেটিভ এজেন্টস বা ফিল্টারিং, যারা কার কোন নলেজটা দরকার, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমসটা কেমন হতে পারে, এটার জন্য ইউজুয়ালি এখানে বেশিরভাগ ক্ষেত্রে রোবট ইউজ হয়। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ টু চেক
or ensure the authenticity এবং সিকিউরিটি লেয়ার। যখনই কোনো ইউজার এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে, যেহেতু এখানে সেন্সিটিভ ডেটা থাকবে, আমাদের সিকিউরিটিটা চেক করতে হবে। অ্যান্ড ফাইনালি দ্য আলটিমেট ইউজার ইন্টারফেস, যেমন একটা মোবাইলের স্ক্রিন হতে পারে, কম্পিউটার স্ক্রিন হতে পারে, যেটার মাধ্যমে ইউজার কমিউনিকেট করে। সো এইটা হচ্ছে মূলত তোমাদের এই যে টিসিপি আইপি মডেলটাকে রিফ্লেক্ট করছে। আচ্ছা, দেন বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন উই হ্যাভ টু টেস্ট দ্য সিস্টেমস। আমরা জানি টেস্টিং আমরা দুটো কাজ করি, একটা কাজ হচ্ছে ভেরিফিকেশন, আর একটা ভ্যালিডেশন। ভেরিফিকেশন হচ্ছে আমরা যে নলেজগুলো ডেভেলপ করছি, কালেক্ট করছি, এগুলো ভেরিফাইড কিনা, অ্যাকুরেট কিনা, কমপ্লিট কিনা, এই ইস্যুস গুলো। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে সিস্টেম, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এটা প্রপার সিস্টেম কিনা, এটা রাইট সিস্টেমস কিনা, সেটা চেক করা। এন্ড যদি অল অফ দিস থিংস আর ওকে, এখানে যদি ইউজার সার্টিফিকেশন এবং সিস্টেম সার্টিফিকেশন দুটো ঠিক থাকে, তাহলে আমরা সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করব। সো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে সিস্টেমটাকে আগের সিস্টেম থেকে নতুন সিস্টেমে কনভার্ট করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে কোয়ালিটি চেকিং একটা অন্যতম রোল প্লে করছে, যে কোনো এরর আছে কিনা, অ্যাম্বিগুইটি আছে কিনা, ফলস রিপ্রেজেন্টেশন আছে কিনা, ইনকমপ্লিট কোনো ডেটা আছে কিনা, সেটা ফাইন্ড আউট করা। অ্যান্ড যখন আমরা কনভার্সনে যাচ্ছি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ইউজারদেরকে ট্রেন আপ করতে হবে। সো এখানে ইউজার তিন ধরনের থাকে, একটা হচ্ছে এক্সপার্ট পিপল, টিউটর ইউজার যাদেরকে বলি, আর একটা হচ্ছে নবিস টিউটর পিপল, হচ্ছে যারা অন্যদেরকে ট্রেন আপ করবে, যারা সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি মনিটর করবে, মেনটেন করবে, তারা হচ্ছে টিউটর ইউজার। দেন পিউপিল ইউজার হচ্ছে এদের সাথেই তাদের মেইন ইন্টারাকশনটা হয়, বাট দে আর আনস্কিল্ড, এখনো তারা স্কিল্ড হয়নি, বাট দে হ্যাভ ওয়ান্ট টু গেইন সাম আন্ডারস্ট্যান্ডিং অফ দি ক্যাপচার্ড নলেজ, এটা আন্ডারস্ট্যান্ড করতে চাই। অ্যান্ড ফাইনালি দ্য রেগুলার ডে টু ডে ইউজার্স, যাদেরকে আমরা বলছি কাস্টমার্স, যাদের সিস্টেম সম্পর্কে কোনো আইডিয়া নাই এবং নলেজ বেস সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাদেরকে। সো এদের ট্রেন আপের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আসে, ম্যানেজিং দ্য চেঞ্জ অ্যান্ড রিওয়ার্ড স্ট্রাকচার। এটাকে সাস্টেইনেবল করতে হলে, এই চেঞ্জটাকে সাস্টেইনেবল করতে হলে রিওয়ার্ড স্ট্রাকচার দিতে হবে, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, কিন্তু সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে আগে চেঞ্জটাকে ম্যানেজ করতে হবে। সো চেঞ্জ, লেউইনের চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস তোমরা বোধহয় পড়েছো, তিনটে স্টেপস থাকে। প্রথমে কিছু পিপল আমরা জানি, যখনই কোনো নতুন সিস্টেম, কোনো অ্যাপ্লিকেশন আসে, কোনো নতুন কিছু অ্যাড করা হয়, তখন কিছু পিপলের কাজ হচ্ছে এটাকে রেসিস্ট করা। সো মেইনলি যারা রেসিস্ট করে, এক্সপার্ট পিপল, যারা ভয় পায় যে আমার নলেজ শেয়ার হয়ে গেলে আমার আর ভ্যালু থাকবে না। রেগুলার এমপ্লয়িজ, এরাও এটাকে রেসিস্ট করতে পারে। সো যেমন ইউজার্স, দেন ট্রাবল মেকার্স হচ্ছে কিছু পিপল, আমরা যখন কাজ করি তখন কিছু পিপল সবসময় কি করে, নেগেটিভ ইন্টেনশন ছড়ায়, যে কাজটা ঠিক মতো করবে না, এটা ভালো মতো হচ্ছে না, এখানে বাজেট ফেলিয়ার হচ্ছে। এই ধরনের কিছু পিপল থাকে যারা যাদেরকে বলা যায় ট্রাবল মেকার্স। তো তারা কন্টিনিউয়াসলি এটাকে ক্যান্সেল করাতে চায়, আনইনস্টল করাতে চায়। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ন্যারো মাইন্ডেড কিছু সুপারস্টার্স থাকে কোম্পানিতে বা বিজনেস অর্গানাইজেশনে, এরা মূলত হচ্ছে টেকনিক্যাল সুপারস্টার্স। ধরো তুমি কোনো নতুন সিস্টেম ডেভেলপ করবা, যদি তুমি ভুল ক্রমে কোনো আইটি এমপ্লয়ি বা সিগনিফিকেন্ট আইসিটি ডিপার্টমেন্টে যারা আছে, সিগনিফিকেন্ট পিপল, তাদের অ্যাপ্রুভাল যদি আগে না নিয়ে থাকো, তাদের সাথে যদি আগে কনসাল্ট করে না থাকো, তাহলে দে ইউজুয়ালি, এই যে আমাকে ইনভলভ করা হয় না, এই জেদটা তারা ধরে রাখতে পারে না, তখন তারা যেটা করে ভেটো দেয়, তারা তখন নেগেটিভিটি ছড়ায় এটা সম্পর্কে। সো এই ধরনের পিপলকে আমাদেরকে কি করতে হবে, লেউইন্সের চেঞ্জ ম্যানেজমেন্ট, এটা এখানে এই বইয়ে নাই, চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস দিয়ে তাদেরকে আগে আনফ্রিজ করতে হবে। তার মানে যে কারেন্ট স্ট্যাটাসে তারা আছে, সেই স্ট্যাটাস থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। অ্যান্ড আফটার দ্যাট তাদের মধ্যে চেঞ্জটাকে ঘটাতে হবে, তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, তাদেরকে আমরা রিওয়ার্ড সিস্টেম চেঞ্জ করা, তাদেরকে ইনসেন্টিভ প্রোগ্রাম চেঞ্জ, যারা এই নতুন সিস্টেমটা ইউজ করবে সাকসেসফুলি, তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, বা তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, রিকগনিশন দেওয়া হবে। দেন যখন একবার তারা সিস্টেমটাতে ইউজ টু হচ্ছে, এটাকে ফ্রিজ করে দেওয়া, তাদের মধ্যে যে স্ট্যাটাস কিউটা মেনটেন করার জন্য তাদের মধ্যে মোটিভেশন ক্রিয়েট করা, লিডারশিপ
রুলস ক্রিয়েট করা। And finally, the last part of this chapter, post systems evaluation. Systems একবার রেডি হয়ে গেলে, ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে এটাকে আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং বা ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হয় টু চেক যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা। সো আমার এন্ড থেকে সিলেবাস মোটামুটি শেষ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা শেষ করবো আর কি। কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, শুরুর দিকে আমি বলছিলাম, কয়েকজন বোধহয় মিস করেছো। তোমাদের কোয়েশ্চেনটা হবে, আমাদের কোয়েশ্চেন হবে থিওরিটিক্যাল। 3টা বা 5টা কোয়েশ্চেন থাকতে পারে, সেখান থেকে 3টা থাকলে 3টা 5 করে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। 5টা থাকলে 5টা সবগুলোর কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সো কোনো অপশনস থাকবে না এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন হবে। ক্লিয়ার? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি রোল কল করবো। হ্যাঁ বলো, সেকশন বি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আইডি 2। ইয়েস ম্যাম। আজকে